শুধু দর্শক, একুশের বই থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা থেকে। আমার সঙ্গে আছেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাসিমা আনিস। আনিস আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? তার আগে অভিনন্দন যে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন কথা সাহিত্যে। প্রথমে অভিনন্দন এবং অনুভূতিটা জানতে চাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনুভূতি ভালো, খুশি হয়েছি। এক ধরনের স্বপ্ন থাকে, কল্পনা থাকে একজন লেখকের জায়গা থেকে যে বাংলা একাডেমি পুরস্কার কিংবা আরও বড় কিছু পুরস্কার পাবো। তো যখন আপনি শুনলেন যে নাসিমা আনিস বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, সেই নাসিমা আনিস কেমন ছিল, কেমন লেগেছিল সেই নাসিমা আনিস? বিস্ময়বোধ, একদম বিস্ময়বোধ। কারণ আমি কখনো আশা তো করি নাই, স্বপ্নেও ভাবি নাই যে আমি বাংলা একাডেমি পেতে পারি। তো সেই জায়গাতে যখন আমায় ফোন দিয়ে বললো, আমি শুধু বললাম আমাকে কি এটা বিশ্বাস করতে বলেন। আপনি বলেছেন? হ্যাঁ, আমি এটা বলেছি। আচ্ছা, ফোন দিয়েছে বাংলা একাডেমি থেকে? বাংলা একাডেমি থেকে। আচ্ছা। তো উনি বললেন যে হ্যাঁ, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস করলেন? না, বিশ্বাস করতে অনেক সময় লেগেছে। বিশ্বাস সঙ্গে সঙ্গে করতে ইন্টারেস্টিং পারিনি। বিষয় তো। সময় লেগেছে। তবে আমি আপা ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি, কিন্তু আমি একটু অন্য জায়গায় আপনাকে নিয়ে যেতে চাই। সেটি হচ্ছে যে হাবিব আনিসুর রহমান যদি বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ আমি যতবার পুরস্কার পেয়েছি, আমার চেয়ে ওনার উচ্ছ্বাস অনেক বেশি ছিল। উনি খুব আপনি চিনেন হাবিব আনিসুর রহমানকে? হ্যাঁ, আমি তার সঙ্গে বাস করতাম। তিনিও তো লেখক ছিলেন, কথা সাহিত্যিক, এবং তার গল্পে, তার কবিতায়, তার উপন্যাসে আমাদের যে স্বাধীন বাংলাদেশের যে তীব্র বেদনাবোধের যে জীবন, সেটা তীব্রভাবে উঠে আসতো। এসেছিল। উনি ভালো লেখক ছিলেন। নিঃসন্দেহে ভালো লেখক ছিলেন আমাদের এই বাংলা সাহিত্যের হাবিব আনিসুর রহমান। এই উপলক্ষে হাবিব আনিসুর রহমানকে আমরা শ্রদ্ধা জানাই, গভীর ভালোবাসাও জানাই। আপা, আমার হাতে যে বইটি আছে সেটি হচ্ছে নির্বাচিত গল্প নাসিমা আনিসের, এবং আমরা যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে অনুপ্রাণন প্রকাশনী সংস্থা, এখান থেকে বইটি বেরিয়েছে। এখানে কতটি গল্প আছে? 34টি গল্প আছে। একটা গল্পের ভেতরে আসলে অনেকগুলো টুকরো টুকরো আখ্যান, যেরকম একটা মানুষের বডি, শরীর, এই শরীরের মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, পাকস্থলী, বোধ, ঘৃণা, বিবমিশা মিলিয়ে যে একটা সম্পূর্ণ শরীর তৈরি হয়, একটা গল্প কিন্তু সেই রকম। এর মধ্যে ঘৃণা থাকে, আনন্দ থাকে, বিবমিশা থাকে, প্রেম থাকে, অনুরাগ থাকে, প্রেমের বিরুদ্ধে অপ্রেমও থাকে, তাই না? হত্যা থাকে, নিষ্ঠুরতা থাকে। তো আপনার এই 35টা যে বা 34টা গল্প, এ তো 34,000 রকমের অনুষঙ্গ আছে। তা তো থাকতেই হবে। গল্প যখন বলছি, নানা রকমের অনুষঙ্গ এসেছে, নানা গল্পে। আমি যদি এইভাবে আপনার কাছে জানতে চাই যে গল্পকার নাসিমা আনিস, এখানে যে 34টা গল্পের মধ্যে কয়েকটা গল্পকে আপনি মনে করেন যে আপনার জীবনের ধ্রুব? এটা একটু মুশকিল বোধহয়। 3-4টা হতে পারে ম্যাক্সিমাম। এত নিষ্ঠুর আপনি? আমি তো আসলে খুব বেশি নাম্বার দেওয়া যায় না আমাকে। এটা আপনি, আপনাকে যদি নাম্বার দেন তাহলে আপনি কত নাম্বার দেবেন একটা গল্পের? 10-33। আচ্ছা, ওই জায়গাটায় যাই। প্রথম যে জায়গা আপনার মোহিনীর থান, আমি শুনলাম যে বইটি দীর্ঘদিন ধরে কেউ প্রকাশ করেনি। প্রকাশ করেনি এটা সত্য নয়। আসলে আমি হয়তো ঠিকভাবে প্রকাশককে বলতে পারিনি যে আমি বইটা করতে চাই। আসলে আমি বইটা যেভাবে করতে চাই সেইভাবে হয়তো প্রকাশক এগিয়ে আসতে একটু দ্বিধা করছিলেন। তো বাজারে নেই, বাজারে আসবে। ভারত থেকে এটা হয়েছে। মোহিনীর থান উপন্যাসের পটভূমিটা একটু জানতে চাই। আমাদের যে আমরা যাদেরকে হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ, তাদেরকে নিয়ে লেখা এই উপন্যাস 2005 সালে। এই উপন্যাসটা লিখবার জন্য তো আপনি তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, 1 বছর আমি ওদের থানে যাতায়াত করেছি। 1 বছর নিয়মিত, সপ্তাহে হয়তো 3-4 দিন। কেমন দেখেছেন বাইরের যে জীবন? এবং ইদানিং একটা ব্যাপার হচ্ছে যে অনেক পুরুষ, স্বাভাবিক পুরুষ ভিক্ষাবৃত্তি করবার জন্য ওইরকম সাজে, যার ফলে কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে স্বাভাবিক মানুষের ভেতরে। সেটা তো ঢাকা শহরেই বেশি, বড় বড় শহরগুলোতে বেশি। কিন্তু আমি যে কমিউনিটিতে কাজ করেছি সেটা হলো খুলনা বিভাগে। বাংলাদেশের হিজড়ারা কিন্তু বিভাগ ওয়াইজ তাদের অর্গানাইজেশন। তো খুলনা বিভাগের যাদের সঙ্গে আমি কুষ্টিয়ার উপকণ্ঠে, তো যাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, যাদের থানে আমি গেছি, তারা অরিজিনালি হ্যাঁ তৃতীয় লিঙ্গের মানুষ, এবং এদের জীবন বোধ, এরা তো স্বাভাবিক একটা ফ্যামিলিতেই জন্ম নেয়।
ফ্যামিলিতে জন্ম নেয়, তারপরে সমাজ তাকে বের করে দেয়। এইটা কেন, এর কারণ কি? এর কোনো আপনি এই উপন্যাসটার ভেতরে কিংবা এদের সঙ্গে যখন মেলামেশা করেছেন, এদের জীবনবোধ এবং এই যে বেদনা, এটা তো একটা তীব্র বেদনা নিয়েই তো বাস করে। ভীষণ বেদনা, কল্পনার বাইরে, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাকে এই উপন্যাস লেখার সময় পড়ার পরে আমাকে অনেকে বলেছিল যে তোমার অনেক স্পেস ছিল বিখ্যাত হওয়ার এই উপন্যাস লিখে, সেটা হলো ওদের যৌন জীবন নিয়ে কথা বলার। তো যৌন জীবন আমি যেভাবে আনতে হয় আমি সেভাবে আনিনি, কারণ এই উপন্যাস লেখার সময় মূলত আমার মমত্ববোধেই কাজ করেছে, ওদের জীবনটা এই যে প্রতিদিন প্রত্যেক যে জীবন, ঘৃণা, অবহেলা, অপমান, মানুষের কাছ থেকে ভিক্ষা করে যে জীবন যাপন করে, এটা তো যে জীবন যাপন করে তৃতীয় লিঙ্গের মানুষের, সে তো ভিক্ষারী জীবন, তীব্র ভিক্ষার জীবন, চাঁদা তুলে তুলে ভিক্ষার। এবং মানুষ কত অবজ্ঞার সঙ্গে, কত অবহেলার সঙ্গে এই যাও, এবং এক ধরনের নাক ছিটকানো, উপায়ও নাই হয়তো। না, উপায় নেই, কারণ ওদের তো আসলে পড়াশোনা করেনি। ওই বাচ্চা না চায়, বিভিন্ন বাড়িতে যে জোর করে বাচ্চা না চায় এবং টাকা পয়সা নেয়, শাড়ি নেয়, ধান নেয়, চাল নেয়, এটাই জীবিকা। এই নির্মম জীবনটা কেন? আচ্ছা, ওরা কি ইদানিং কিছু মানে এই জাতীয় লোকেরা একটু শিক্ষিত হচ্ছে, লেখাপড়া করছে এবং একটু বড় বড় যায়, আমি আমাদের বাংলাদেশ কোনো চ্যানেলে একটি মেয়ে কিন্তু নিউজও পড়ছে, খবর পড়ে। তো আমার কাছে এটা খুব বিস্ময়কর মনে হয়, আনন্দদায়ক মনে হয়। আমরা সবাইকে কি এই জীবনের পরিধির মধ্যে নিয়ে আসা সম্ভব? আপনার কি মনে হয়েছে উপন্যাস লিখতে গিয়ে? প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যে একটা পরিবারে যেমন ছেলে জন্মায়, একটা পরিবারে যেমন মেয়ে জন্মায়, একটা পরিবারে তেমনি এদেরকে বলা হতে পারে লৈঙ্গিক বিকলাঙ্গ। যেমন শ্রবণ প্রতিবন্ধী হয়, দৃষ্টি প্রতিবন্ধী হয়, লিঙ্গ প্রতিবন্ধী বলা যেতে পারে। অনেকে ধরেন যে হাঁটতে পারে না, তারা যদি সংসারে থাকতে পারে শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাহলে একজন লিঙ্গ প্রতিবন্ধী মানুষও সংসারে থাকতে পারে। এই কথাটাই আমাদের জানতে হবে। খুব স্পর্শকাতর জায়গা আপনি স্পর্শ করেছেন। যদি সেইটিই হয় তাহলে ওই বোধটা আমাদের গড়ে উঠছে না কেন? এবং যখন এরকম একটি সন্তান একটা ফ্যামিলিতে জন্ম হয়, তার ভাইয়েরা, তার মা কিন্তু ছাড়তে চায় না। সমস্যাটা তৈরি করে ভাই বোনেরা এবং পারিপার্শ্বিকতার যে লোকগুলো, সেটা তারা এক ধরনের মব তৈরি করে দেয়। এটা কেন? এটা করে কারণ তাদের মনে হয় যে আমি মানে পরিবার ভাবে যে প্রথমত এই ছেলেটা বা এই মেয়েটা, সে যখন বিদ্যালয়ে যায়, সে যখন বন্ধুদের সঙ্গে খেলতে যায়, তখন কিন্তু ওকে নানাভাবে কিন্তু উত্ত্যক্ত করা হয়। এরপরে ও যখন পরিবারে ফেরত আসে বা ঘরে থাকে, তখন তার ভাই বোনরাও এটা করে। এবং একটা সময় দেখা যায় যে ওরা ভাবে যে এই সন্তানটি আমার পরিবারে থাকলে ওর সঙ্গে সঙ্গে আমার অন্য যে সন্তানগুলো আছে তারাও সমাজের কাছে নিগৃহীত হবে। নিজেরা বাঁচার জন্য তখন একে ছেড়ে দেয়, বিসর্জন দেয়। মা বিসর্জন দেয় কিন্তু অন্যরা তাড়িয়ে দেয়। এবং আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, আরও দুই একটা গল্প বা উপন্যাস পড়েছি, তাতে দেখেছি যে মা খুব কষ্ট পায় এটা ছেড়ে দেওয়ার জন্য, অসম্ভব কষ্ট পায়। কিন্তু বাবা দ্বিতীয় থাকে, কিন্তু বেশি সমস্যাটা তৈরি করে ভাই বোনেরা, কারণ সমাজে ওরাও নিগৃহীত হয়। কি নির্মম! একই জীবনের ভেতরে কত রকমের জীবনের রূপান্তর। নাসিমা আনিস, আপনার এখানে যে 34টা গল্প আছে, এর মধ্যে মুক্তিযুদ্ধের গল্প কয়টা আছে? এটা তো আসলে গুনে দেখিনি, 3-4টা হতে পারে। এই 71কে আমরা, হ্যাঁ, একটা সরকার তো নানা রকম, এরশাদ সরকারের পরিবর্তন হয়েছে না, কিন্তু তখন কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে? তারপর আরেকবার কিন্তু আরেকটা সরকারের পরিবর্তন হয়েছিল, তখনও তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ঝামেলা হয়নি। এই যে নতুন যে প্রজন্মের ছেলেমেয়েরা, এদের কাছে কি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ এবং বীরঙ্গনা এবং এত ম্যাসাকার হয়েছে, 30 লক্ষ মানুষ, 5 লক্ষ নারীর যে ধর্ষণের নৃশংস বিবরণ, এগুলো কি তাদের কাছে পৌঁছানো যায়নি? আমরা পৌঁছাতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা। কেন পারিনি এটার জন্য এখন অনেক রকমের কথা বলা যেতে পারে। পৌঁছাতে পারিনি, এটাই সত্য। কিন্তু কিভাবে পৌঁছানো যায়, এর কি কোনো একদম নিচু ক্লাস থেকে ওদের মধ্যে একটু একটু করে পড়াতে হবে, একদম নিচু ক্লাস থেকে। স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরাও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো কথা বলে না, পরিবারও বলে না। কিন্তু যখন আপনি টেক্সটে দিয়ে দিবেন
তখন তো সে কোনো না কোনোভাবে পড়বেই। না, সেটা তো টেক্সট পড়া, কিন্তু যদি চারপাশের লোকেরা বলে তাহলে সেটা আরো গভীরভাবে ভেতরে প্রবেশ করে। যদি মা বলে, যদি বোন বলে, যদি বলবে ফুফু না তো, বলে, যদি কিন্তু না কেন বলে, বলছে না? যদি না বলে তাহলে তার তো আশ্রয় শুধু টেক্সট। এই যে যেমন ধরেন আমাদের এক অসামান্য কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, তার একটা বই আছে, স্মৃতির বই অবরুদ্ধ। আপনি যদি পড়েন এই ঢাকা শহরে 1971 সালে সেই 9 মাসে কতটা অপমানিত, কতটা পদাঘাতে জর্জরিত হয়ে এই বাংলাদেশের বাঙালিরা বেঁচে ছিল, তার একটা অসামান্য দলিল আছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আনোয়ার আপাকে জিজ্ঞেস করি, কেউ কেউ তো পড়ে না। এই কথাটাই তো আমি বলতে চাইলাম, যে লেখকরা, বাংলাদেশের কথা সাহিত্যিকরা, বাংলাদেশের কবিরা লেখেননি, এই কথা আপনি বলতে পারেন না। না, অবশ্যই লিখেছে। সৈয়দ শামসুল্লাহর একটা অসামান্য উপন্যাস আছে নীল দংশন। এটা বিস্ময়কর মুক্তিযুদ্ধের উপন্যাস। এত পার্শ্ববিকতার ভেতর দিয়ে দেশটা গিয়েছে, কিন্তু সেটা আমরা ধারণ করতে পারিনি। কেন পারিনি? অপঠিত থেকে গেছে, আমরা পড়িনি। শুধু দর্শক, আপনাদের নাসিমা আনিসের এই নির্বাচিত গল্পের ফ্লাফে যে ছোট একটা লেখা আছে, একটু পড়ে শোনায়। তাহলে নাসিমা আনিসকে আসলে একটা ছোট ইন্টারভিউতে সব তো বোঝা যায় না, একটু আপনাদের বোঝানোর জন্য বলছি। আমাদের প্রত্যাহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাকে উপজীব্য করে গল্প লেখেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। আমাদের স্বার্থপরতা ও উদারতা, বিশ্বাস ও অবিশ্বাস ও অন্ধবিশ্বাস, সংস্কার ও কুসংস্কার, সামাজিক ও ব্যক্তিক অন্ধদন্ত ও উদ্ভূত সংকট তার গল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ। তিনি এমন বৈঠকি ঢঙে গল্প বলেন যেন তিনি এক হ্যামিলনের বাঁশিওয়ালা। বাঁশিতে সুর তোলেন আর সবাই ছুটতে থাকেন গল্পকার নাসিমা আনিসের পিছু পিছু। বর্ণনায় বাহুল্য নেই, আরোপিত অলঙ্কার নেই, চরিত্রের আড়ম্বরতা নেই, অথচ বিষয় বৈচিত্র্য ভরপুর, প্রাণময়। তার গল্পগুলো আমাদের চেনা জগতের পরতে পরতে জমে থাকা গল্প, আমাদের গল্প বলতে না পারার গল্প। গল্পগুলো পাঠে যে কোনো সমজদার পাঠক ঋদ্ধ হবেন। অবশ্যই নাসিমা আনিস দীর্ঘদিন ধরে লিখছেন এবং লেখার ভেতর থেকে এই যে টুকরো টুকরো অনুভবের যে জানালা, দরজা, এবং একই সঙ্গে আমাদের মেঠো পথ, একই সঙ্গে গ্রামীণ জীবন, এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধ, এবং যে নাগরিক জীবনের যে কোলাহল এবং নাগরিক জীবনের যে বিবমিশা, সেটাও তিনি তীক্ষ্ণভাবে তুলে আনেন। এখন কি লিখছেন আপা? এখন ছোট গল্পই লিখছি। গল্প এবং উপন্যাস দুটোর মধ্যে যদি আপনাকে তুলনা করতে বলি, আপনি ছোট গল্প লিখতে না উপন্যাস লিখতে পছন্দ ছোট করেন? গল্প লিখতে পছন্দ করি। কেন? ছোট গল্পের মধ্যে আপনি একটা টুইস্ট দিতে পারেন, এটাই কি মূল বিষয়? না, ছোট গল্পের একটা কাব্যিকতা আছে। ছোট গল্পের ভাষা খুব ধারালো হয় এবং খুব সতর্ক থাকতে হয়। আমার এই জিনিসগুলো ভালো লাগে। কিন্তু উপন্যাসের যে ব্যাপ্তি, ওই যে ঢিলা ঢালা, মানে উপন্যাসের যাত্রা তো হলো আপনার বসন্তকালে গ্রামের পথের যাত্রা চলতেই আছে, চলতেই আছে। আর ছোট গল্পের যাত্রা হলো ঝড়ের রাতের যাত্রা, বিদ্যুৎ চমকায়, আপনি ছুটছেন। একটা ছোট উদাহরণ দেয়া যায় যে একটি সমুদ্রকে ঝিনুকে ধারণ করার মতো, সমুদ্রকে ঝিনুকে ধারণ করার মতো যে শৈল্পিক সৃষ্টিময়তা, সেইটা ছোট গল্প, একদম। তাই না? একটি বিশাল ক্যানভাসকে, একটি বিশাল সংসারের সকল পটভূমিকে আপনি একটা ছোট্ট জায়গায় নিয়ে আসেন। অন্ধকারে ম্যাচের কাঠি খুললেন, ওই যে জ্বলে উঠলো, ওইটুকুই ছোট গল্প। আপা, আপনি একটা বই, এটা আপনি আমাকে বলছেন যে এটা আপনার স্মৃতিচারণ, অনেকটা কলোনি হচ্ছে, আমি যখন 80-র দশকে ঢাকায় এসে মতিঝিল কলোনিতে ছিলাম এবং আরও কিছু আজিমপুর কলোনিতে কয়েকদিন থাকার সুযোগ হয়েছিল, এবং সেই কলোনির জীবনটা ছিল একটা অসাধারণ জীবন। হ্যাঁ, গ্রাম এবং শহর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এবং যে মানুষগুলো বেড়াতে আসতো কয়েকদিনের জন্য, তারা এক ধরনের তটস্থ থাকতো, এক ধরনের বিহবলতা নিয়ে থাকতো। এই নতুন কলে চাপ দিলে পানি পড়ে, ইলেকট্রিসিটি, সব কিছু মিলে। এই জীবন কি সেইটা? আপনি কোন কলোনিতে ছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলোনিতে ছিলাম। ওখানে কার সঙ্গে ছিলেন? আমার বাবার বাসা, আমরা ভাই বোনরা, বাবা মা মিলে ছিলাম। এইটার মধ্যে ওই জীবনটা তুলে আনছেন। নাকি আমি উপন্যাস বলবো, না জীবন স্মৃতি বলবো, নাকি ওই ডকু উপন্যাস বলবো? সব কিছু মিশানো এখানে তো আপনার প্রেমটাও আছে। আছে। আচ্ছা বলেন তো, হাবিব ভাইয়ের সঙ্গে আপনার দেখা হয়েছিল কোথায়? কলোনিতে। সবটাকে এখানে আছে না, সবটা না। কিছুটা এড়াই গেছেন। আসলে প্রেম বলার উদ্দেশ্য ছিল না তো। আচ্ছা, কিন্তু যেটুকু না বললে নয় সেটুকু সেই প্রেমটুকু আছে। সেটুকু আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমরা এখন জানতে চাই যে নাসিমা আনিস আগামী স্বপ্ন কি দেখছে তার কথা সাহিত্য নিয়ে, কি রোপণ করতে চায়, কি বিষবৃক্ষ না ফলবান বৃক্ষ? না, বিষবৃক্ষ তো নয়, ফলবান হবে কিনা সেটাও বলা যাচ্ছে না।
আমি একটু সক্রিয় থাকতে চাই, এইটুকুই আমি কোনো চেষ্টায় পরিকল্পনা থাকবো। কোনো পরিকল্পনা না, আমি যেটা চিন্তা কখনো কোনো পরিকল্পনা করি না। উপন্যাস লেখার আগে 5 বার ভাবি, কারণ কলোনি আমাকে অনেক ভুগিয়েছে, আমি কিছুতে শেষ করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল আরও অনেক কিছু বলার ছিল, বলা হলো না। এ করতে করতে 5 বছর লেগেছে উপন্যাসটা লিখতে। ছোট গল্প লিখবো, উপন্যাসের পরিকল্পনা আমি এখনো করিনি। শুধু দর্শক, 21-এর বই এ পর্যন্তই আমাদের সঙ্গে ছিলেন। এই কয়েকদিন আগে বাংলা একাডেমি ঘোষিত যে সাহিত্য পুরস্কার, সেই পুরস্কার অর্জন করেছেন কথা সাহিত্যে নাসিমা আনিস। নাসিমা আপা, আপনি যেখানে থাকবেন ছোট গল্পের বাংলা পৃথিবীর সঙ্গে নিজেকে লীন করে দিয়ে থাকবেন আনন্দে এবং ঐশ্বর্যে এবং সৃজন কলায়। কেমন? অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম 21-এর বই অনুষ্ঠানে। আমার সঙ্গে ছিলেন নাসিমা আনিস, বিশিষ্ট কথা সাহিত্যিক। এই সম্প্রতি অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। চলুন এখন যাই বাংলা একাডেমিতে নতুন বই যে এসছে সেই বইগুলো কেমন, তার কালার কি, তার রং কি, তার ডিজাইন কেমন, ভেতরের কন্টেন্টটা কি, সেটা একটু জানা দরকার না? সেই নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে যাই। আমি সালের রনক, এটা আমার 6ষ্ঠতম বই। আমি আমার পথ চলা মূলত কবিতা দিয়ে। এবার আমার বইগুলোতে একটি অনুগল্প সংকলন অর্ধসত্য অর্ধমিথ্যা নামে প্রকাশিত হয়েছে। একটি প্রেমের উপন্যাস আছে, দুর্বহার। লেখক হিসাবে আমাদের প্রাণের মেলা হচ্ছে বই মেলা। প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি। আমরা সারা বছর যারা লিখি তারা আসলে এই মেলার জন্য অপেক্ষায় থাকি। এবছরটা সংশয় ছিল, একটু ভয় ছিল যে মেলাটা হবে কি হবে না। শেষ অবধি হলো, এটা একটা প্রশান্তি। হয়তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হলে আরও ভালো হতো। যেহেতু হয়ে গেছে, লেখক হিসাবে আমি চাইব যারা বইয়ের পাঠক, যারা বই সংগ্রহ করেন, মেলা থেকে কিনেন, তাদের জন্য খুব বেশি ঝামেলা হবে না। তারা রোজার সত্ত্বেও বই কিনতে আসবে। পাশাপাশি লেখক হিসাবে আমাদের যে দায়িত্বটা, সেটা হচ্ছে কি বেশি বেশি মানুষকে উদ্বুদ্ধ করা, তাদেরকে বলা যে মেলায় আসুন, বই কিনুন, বই উপহার দিন। ঈদ বলতেই আমরা বুঝি যে প্রিয়জনদেরকে জামা কাপড় বা ঈদি দেয়া। আমরা এবার যেহেতু একটা খারাপ সময় পার করছি, আমরা কি পারি না যে আমরা আপনজনদেরকে, আমাদের প্রিয়জনদেরকে আমরা বই উপহার দিতে? আমার নাম সারাবান্ত। আমি এই বইটা আসলে লিখিনি। এটা হলো বিভিন্ন গুণী ব্যক্তিদের অটোগ্রাফ, যেমন ছবি, মুভি করে, আবার অনেকে আছে যারা লেখক, সাংবাদিক, তারপর অনেক পত্রিকার সম্পাদক, এরকম অনেক গুণী ব্যক্তি আছে আমার এই বইটি। এখন তো সবাই ডিভাইস নিয়ে থাকে, সবাই যারা হলো একটু সেলিব্রিটি, একটু অন্যরকম সাধারণ মানুষদের চেয়ে, তো তারা তো সবসময় ছবি তোলে। আমি এবং আমার বাবা, আমার মা, আমরা চাচ্ছিলাম যে পুরানোকে নতুনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো তাই জন্য আমরা অটোগ্রাফ নিই, বিভিন্ন জনের অটোগ্রাফ নিই, এবং এই অটোগ্রাফ নিয়েছি আমরা হলো 2023 সাল থেকে। তো 2026 সালে একটা বই বের হয়েছে এটা নিয়ে। প্রিয় দর্শক, এখন বিদায় নেবার পালা 21-এর বই অনুষ্ঠান থেকে। কিন্তু যাবার আগে চলুন মেলায় নতুন ক্রেতারা কী ধরনের বই কিনছেন সেই বইগুলোর সঙ্গে একটু কথা বলে আসি। খুবই ভালো লাগছে এখানে এসে। বইমেলায় ঘুরছি বন্ধুদের সাথে, আরও অনেক বই কিনবো। বিশেষ করে আমার ডিটেকটিভ উপন্যাস খুবই পছন্দ। তো অরুণদার নতুন 2টো বই এসেছে, ব্ল্যাক কফি ও ডিটেকটিভ অলোকেশ। তো বইগুলো কালেকশন করব এবং বন্ধুদের বই উপহার দেব। সারা বছর অপেক্ষা করি এই দিয়ে বইমেলার জন্য, যে বইমেলাতে আসবো, কিছু বই কিনবো, এটার জন্য অপেক্ষা করছি। বইমেলায় এসে ভালো লাগছে, পরিবেশটাও ভালো, আগের মতোই সুন্দর। আর কিছু বই কেনার জন্য আসছি, ঘুরে দেখছি। আমার বইমেলা এসে খুবই ভালো লাগছে। প্রথমে আমি আসছি, তো আমি জহিরা এখানে বই কিনেছি, আরও কয়েকটা বই কিনবো শাহাদুজ্জামানের, আর প্যারাডক্সিক্যাল সাজিদ, ওই বইটা কেনা হবে। মানুষ বই পড়ে কারণ মানুষের জানার আগ্রহ থাকে। আপনি দেখবেন বিগত কয়েক বছরে মানুষ
সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অনেক ভুল তথ্য মানুষের কাছে চলে আসছে বা চলে আসে, আর তৎক্ষণাৎ এটা বিচার করা যায় না। সোশ্যাল মিডিয়ার অনেক তথ্য ভুল থাকে, এজন্য মানুষ বইয়ের কাছে আসে। আর বই পড়লে মানুষ আর না হোক সঠিক তথ্যটা পায়। একটা বইতে যখন একটা লেখক লেখে তখন মানে তার অনেক গবেষণা করতে হয় একটা তথ্যের উপরে। যারা বিশেষ করে গবেষণা ধর্মী বই পছন্দ করে, তথ্যভিত্তিক বই পছন্দ করে, যেমন আমি পছন্দ করি আপনার মুক্তিযুদ্ধ, ৭১, আমাদের বাংলা ভাষা, এই ধরনের গবেষণার যে বইগুলি আছে এগুলি পড়তে আমি পছন্দ করি। সুতরাং আমি সোশ্যাল মিডিয়ার উপরে সবসময় ডিপেন্ড করি না, নির্ভর করি না। বইমেলায় প্রতি বছরই আসা হয়। এবছর আজকে প্রথম এসেছি, ভালোই লাগছে, কিন্তু গত বছরের তুলনায় এবছরে একটু ভিড় কম দেখতে পাচ্ছি, যেটা আসলে একটু কষ্ট লাগছে। কারণ বইমেলায় ভিড় থাকবে এটাই স্বাভাবিক, ভিড় দেখতেও ভালো লাগে, ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করব, নতুন বইয়ের ঘ্রাণ আমার সবসময় খুব ভালো লাগে। বই খোলা নতুন, আজকে আমি একটা নিয়েছি বেচারা ব্যাচেলর রম্য বই। বই পড়তে আমার খুবই ভালো লাগে, কারণ বই হচ্ছে স্ট্রেস কমায়। বই আমাদের বেস্ট ফ্রেন্ড। সবার বাসায় বুক সেলফ থাকা উচিত, বইয়ে ভরা বুক সেলফ থাকা উচিত বলে আমি মনে করি।